আমন্ত্রণ সবাইকে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন দ্য ডেইলি অবজারভার পত্রিকার সিনিয়র সাংবাদিক জনাব পুলক ঘটক। আপনাকে আরটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে যাব, তবে তার আগে চলুন আজ যে সকল পত্রিকা বের হয়েছে তার শিরোনামগুলো দেখে আসি। প্রথমে আছে দৈনিক ইত্তেফাক। তাদের লিড নিউজ, ভারত জুড়ে আক্রান্ত হচ্ছে কাশ্মীরিরা। ইত্তেফাক পত্রিকার আরেকটি খবর, জরুরি অবস্থা জারি, আইনি চ্যালেঞ্জের মুখে ট্রাম্প। মাননীয় প্রধানমন্ত্রী জার্মানিতে ক্লাইমেট চেঞ্জ এ সিকিউরিটি থ্রেট শীর্ষক আলোচনায় বলেছেন, বিরূপ প্রভাব মোকাবিলায় ধনিক শ্রেণীর সদিচ্ছা প্রয়োজন। এরপরে আছে যায় যায় দিন। তাদের লিড নিউজ, থার্ড পার্টি ইন্স্যুরেন্স কার স্বার্থে। আরেকটি খবর যায় যায় দিন পত্রিকার, চট্টগ্রামে বস্তিতে আগুন, 9 জন জীবন্ত দগ্ধ। অগ্রণী ব্যাংক সিবিএ দুদকের ভয়ে পাজেরো গাড়ি ফেরত। বাংলাদেশ প্রতিদিন। তাদের লিড নিউজ, নকল ভেজাল ওষুধে বিপন্ন জীবন। হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধুর পতনের জন্য জাসদকে দায়ী করে লাভ নেই। সমকাল পত্রিকা। তাদের একটি গুরুত্বপূর্ণ খবর, ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ, হিসাবে গরমিল হলেই জব্দ হবে সম্পদ। আরেকটি খবর, ট্রাকে রাখা ইস্পাতের পিলার কেড়ে নিল 5 বাস যাত্রীর প্রাণ। আমাদের সময়। তাদের একটি গুরুত্বপূর্ণ খবর, জোটে জামাতকে চায় না বিএনপি। মানবজমিনের জামায়াতের গন্তব্য কোথায়, রাজনীতি থেকে সরে যাওয়া নিয়ে আলোচনা। দি ইন্ডিপেন্ডেন্ট, 9 স্লাম টুইলার্স কিল্ড ইন চিটাং ফায়ার। আরেকটি গুরুত্বপূর্ণ খবর, হাসিনা ফর রিচার সেকশনস টু ফাইট ক্লাইমেট চেঞ্জ। দর্শক, এই ছিল আমাদের সংবাদ শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। জনাব পুলক ঘটক, আপনিও সংবাদ শিরোনামগুলো শুনলেন। আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, বিগত 2 দিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে যে অবস্থা বিরাজ করছে, একটি যুদ্ধ ভাব, এবং সেটি আমরা দেখতেই পাচ্ছি যে কাশ্মীর কেন্দ্রিক এই অস্থিরতাটি তৈরি হয়েছে। একজন সংবাদকর্মী হিসেবে আপনি বিষয়টিকে কীভাবে বিশ্লেষণ করেন? কাশ্মীর পুরো উপমহাদেশের জন্য একটা সম্পর্কের দীর্ঘকালের টানাপোড়েনের মূল কেন্দ্র। কারণ ভারত পাকিস্তান বিরোধের ইস্যুটাই হয়ে আছে কাশ্মীর, এবং ভারত পাকিস্তান এই অঞ্চলের দুটো তুলনামূলকভাবে বড় দেশ। ভারত বড় দেশই, তার বিরোধের সঙ্গে বাকি যে 6-7টা দেশ তারাও জড়িত হয়ে যায়, অলরেডি এফেক্ট হয়, অন্তত গণমনস্তত্বকে তো প্রভাব ফেলেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাশ্মীরে এখন আমরা যেটা দেখছি, এক সেনা কনভয়ের উপর অ্যাটাক করে 40 জন জওয়ান যখন মারা যায়, সঙ্গত কারণেই ভারতের সাধারণ মানুষের মধ্যেও সেন্টিমেন্টটা প্রবল হয়ে দাঁড়িয়েছে, তাদের দেশের সৈনিকরা মারা গেছে। আবার ভারত সঙ্গে সঙ্গে পাকিস্তানকে দায়ী করেছে। আমি ইরানের দিক থেকেও দেখলাম অভিযোগটা পাকিস্তানের দিকে। ইরান সীমান্ত আছে পাকিস্তানের সঙ্গে, ইরান থ্রেট করেছে যে তারা ব্যবস্থা নেবে। কালকে ভারত সিদ্ধান্ত নিয়েছে, মানে ইমিডিয়েট অ্যাকশন হিসেবে 200% ট্যাক্স ইম্পোজ করেছে। 200% ট্যাক্স দিতে হবে পাকিস্তানের কোনো ব্যবসায়ী যদি ভারতে কোনো পণ্য রপ্তানি করতে চায়, বা ভারতের কোনো ব্যবসায়ী যদি পাকিস্তান থেকে পণ্য আমদানি করতে চায়। তারপরে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে সরাসরি প্রথম একটা স্ল্যাব তৈরি করে দিল, একটা বাধা তৈরি করে দিল ভারত। তারা এক ধরনের রিটেলিয়েট করলো। রিটেলিয়েট করাই স্বাভাবিক, ওইটা একটা দিক। কারণ তারা যেহেতু বারবার বলেই আসছে যে পাকিস্তান তাদের মদদে এই কাশ্মীর অস্থির হয়ে আছে, পাকিস্তানের মদদে, এবং পাকিস্তান থেকে গিয়ে ভারতের সংসদ ভবনে পর্যন্ত গুলি চালানো হয়েছে প্রকাশ্য রাজপথে। অনেকগুলো প্রাণহানির ঘটনা একের পর এক ঘটেছে এবং অশান্ত হয়ে আছে। আফগানিস্তানেরও বারবার অভিযোগ যে পাকিস্তানের
আশ্রয় প্রশ্রয়ে জঙ্গিরা মানুষকে টার্গেট করছে। এই মানুষগুলো কাশ্মীরের যারা দিল্লিতে থাকে, যারা বিভিন্ন প্রদেশে কাজ করে, তারা কিন্তু হামলা করেনি। এবং মনে রাখতে হবে, আপনি যদি এদেরকে বৈরী হিসেবে ঠেলে দেন, সঙ্গত কারণেই তাদেরও তো অস্তিত্বের প্রশ্ন দাঁড়াবে। তারা নিজেরা কতটুকু ভারতীয়, তাদের এই বোধের জায়গায় তারা আঘাত পাবে। সো ভারতকেও অত্যন্ত সহনশীলতার সঙ্গে রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে, ঠিক যে ভারত পাকিস্তানের মধ্যে যে সম্পর্কের যে বৈপরীত্য কিংবা বিরোধী অবস্থান, এটি কিন্তু দীর্ঘদিন ধরে একটি মানসিক দ্বন্দ্বে পরিণত হয়েছে। এদিকে মনে করেন আপনি যে আসলে কাশ্মীর কিংবা অন্যান্য যে বিষয়গুলোকে সামনে এসে দুই দেশের মধ্যে যে অস্থিরতা, এবং এটি ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে বিষয়গুলো ঠিক আছে, কিন্তু এর বাইরে একটি দুই দেশের মধ্যে একটি মানসিক দ্বন্দ্ব কি দীর্ঘদিন ধরে বিরাজ করছে? সেকাল থেকেই আছে। এবং আমরা কি এবার মনে করতে পারি কিনা যে লালিত কিংবা যে মানসিক দ্বন্দ্ব চলমান, সেই চলমান মানসিক দ্বন্দ্বে এই ধরনের অবস্থাগুলো তৈরি করছে? দ্বন্দ্বটা শুধু মানসিক না, তো শুধুমাত্র মানসিক হলে এটা একটা অংশ বটে, মানে সাইকোলজিতে তাদের একটা মানসিক বলতে আমরা বুঝাচ্ছি এই দুই দেশকে মেনে নিতে পারছে না, সেই যে একটি জায়গা, সেই জায়গা থেকে এই ধরনের অবস্থা তৈরি হচ্ছে কিনা। না, সেটা তো একেবারেই বটে, এটা দৃশ্যমান বিষয়। পাকিস্তানের রাজনীতিতে অ্যান্টি ইন্ডিয়া একটা খেলা চলে, আমাদের বাংলাদেশেও যেমন এটি দীর্ঘদিন হয়েছে, আবার ভারতের রাজনীতিতে অ্যান্টি পাকিস্তান স্লোগানগুলো কাজে লাগে। এই যে পাশাপাশি প্রতিবেশী দুটো দেশের বিরুদ্ধে কথা বলে রাজনীতি করা যায়, এটা একটা সাইকোলজির অংশ, তো যে মানুষ এটাকে খায়। তো আপনি এটাকে করে দেশের কতটুকু উপকার হচ্ছে, দেশের কতটা উপকার হবে, এবং সেটি মনে করি যে আপনি যেটা বলছেন এটি দুই দেশও একইভাবে বিচার করবে। পুলক ঘটক, আরেকটি খবর আসতে চাই, সেটি মাননীয় প্রধানমন্ত্রী তিনি জার্মানিতে ক্লাইমেট চেঞ্জ সিকিউরিটি থ্রেট শীর্ষক আলোচনায় বলেছেন তিনি বিরূপ প্রভাব মোকাবিলায় ধনিক শ্রেণীর সদিচ্ছা প্রয়োজন। ক্লাইমেট চেঞ্জের উপরে তিনি এই কথাটি বলেছেন। ধনিক শ্রেণী বলতে উনি ধনী রাষ্ট্রগুলোর কথাই মূলত মনে হয় মিন করেছে। এখানে পৃথিবীতে পরিবেশের উপর বিরূপ প্রভাব যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড ঘটাচ্ছে, তার প্রায় পুরোটাই ধনী দেশগুলোর হাত দিয়ে। আপনার গ্রিন হাউস এমিশন থেকে শুরু করে আপনার অতিমাত্রায় শিল্পায়নের ফলে বন, প্রাণ এবং পরিবেশের উপর যে প্রভাবগুলো পড়ে, তাদের হাত দিয়েই এটা বড় হচ্ছে। অথচ তৃতীয় বিশ্বের দেশগুলোতেই অধিক সংখ্যক মানুষ বাস করে এবং তারা অ্যাফেক্টেড। দায়িত্বটা এই দেশগুলোকেই নিতে হবে। আমি এর আগে কয়েকটা দেখেছি যে অনেকগুলো দেশ বেশ ভালো সাড়া দিচ্ছে, বরং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে সারাটা এখনও প্রবল নয়। জন্যই ক্লাইমেট বিষয়টা মনে হয় খুব বেশি, যেভাবে বিজ্ঞানীরা চাচ্ছে, যেভাবে পৃথিবীকে রক্ষা করার জন্য বিজ্ঞানীরা বারবার উদ্বেগের কথা বলছে, যে হারে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, যেভাবে আপনার পানির স্তর উঁচু হয়ে আসছে, অর্থাৎ ওই অ্যান্টার্কটিকার বরফ গলে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে, আমরা তার সরাসরি অ্যাফেক্টেড একটি দেশ, সরাসরি আক্রান্ত একটি দেশ। আমরা বঙ্গোপসাগরের কিনারে বসবাস করা দেশ, আমাদের দেশের একটি বড় একটা অংশ সাবমার্জড হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এটা বিজ্ঞানীদেরই হিসাব নিকাশ। মালদ্বীপ ক্ষতিগ্রস্ত, অনেকগুলো দেশ, মানে এক অর্থে গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত। এর মূল দায়টা তো ধনিক দেশগুলিরই, এবং এ দায় তাদেরকে তারা অস্বীকারও খুব বেশি করছে তা নয়, কিন্তু দায়িত্বটা নিতে, সেটি আপনার কথা সূত্র ধরে আমি যদি বলি, এই অ্যাফেক্টেড দেশগুলোর প্রতিনিধি হয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে আবেদনটি রেখেছেন, আমরা মনে করি যথার্থই তিনি বলেছেন। এবং মানবজমিন পত্রিকার একটি খবর, এটিও বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব সমান তালে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে জামাতের গন্তব্য কোথায়, রাজনীতি থেকে সরে যাওয়া নিয়ে আলোচনা। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগ করাকে কেন্দ্র করে আলোচনাটা কিন্তু শুরু হয়েছে। পরবর্তী সময় জামাতের পুনর্গঠন, মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের প্রতিক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে। আলোচনার মতোই বিষয়। জামাত তো আকস্মিক আলোচনা নয়, তারা আলোচনার একটা জায়গা করে নিয়েছে বাংলাদেশের বিরোধিতা করে। বাংলাদেশের শত্রুর ভূমিকা নিয়েছে তারা বাংলাদেশের জন্মের সময়, যখন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেছে। শুধু বিরোধিতা করেনি, পাকিস্তানের আর্মির সঙ্গে একসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ফাইট করেছে, তারা লড়াই করেছে। বাংলাদেশের বাঙালির বাড়িঘরে আগুন দিয়েছে, নারী ধর্ষণে ভূমিকা রেখেছে, বিপুল সংখ্যক প্রাণহানি। এত বড় নজির পৃথিবীতে তো খুব বেশি নেই যে সাফারার আমরা।
তারা যেটা করেছে তাদের একটা রাজনৈতিক দর্শন থেকে করেছে, এবং এই দর্শনটা একটা ক্রিমিনাল দর্শন, ক্রিমিনাল ফিলোসফি। আমি নিজে একেবারেই ওয়ার ক্রাইমের যে ট্রায়াল শুরু হয়, যুদ্ধাপরাধের বিচারের শুরু থেকে আমি রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম। রাজ্জাক সাহেব তাদের প্রধান আইনজীবী, আমি প্রতিটি ইতেই থাকার চেষ্টা করেছি, তার নিজের আর্গুমেন্টগুলো শোনার চেষ্টা করেছি। একজন আইনজীবী হিসেবে উনি ওনার ডিফেন্সের যা হয় সেটা উনি করেছেন। এখন আমার প্রশ্ন, রাজ্জাক সাহেব দায়মুক্ত হতে চান ক্ষমা চেয়ে, কিন্তু আমরা ক্ষমা করতে পারি কি না বা আমরা করবো কিনা সেটা কিন্তু বাঙালির সিদ্ধান্তের বিষয়, দেশবাসীর বিষয়। আপনার ক্ষমা চাওয়াটা, যেহেতু আপনি অপরাধ করেছেন আপনাকে ক্ষমা চাইতেই হবে, কিন্তু আপনি ক্ষমা চাইলেই সেটা ক্ষমার যোগ্য অপরাধ কিনা, শিশু ধর্ষণ, বিবেচনার বিষয়, শিশু হত্যা প্ল্যান্ড ওয়েতে, যেটাকে এক্সোডাস বলা হয়, সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষকে দেশান্তরিত হতে হয়েছে, এবং অভ্যন্তরীণ জায়গায় যুদ্ধে মানুষ বুলেটের আঘাতে যত মানুষ মরেছে তার চেয়ে বেশি মানুষ মরেছে অনাহারে, অর্ধাহারে। একটা জাতির প্রতিষ্ঠাকালে কত বড় বেদনা সহ্য করতে হয় সেটা হচ্ছে বাঙালি সে অভিজ্ঞতা নিয়ে এসেছে। সেই শত্রুপক্ষ হচ্ছে জামায়াতে ইসলামী। আমি কথাটাকে এই জায়গায় রেখে শেষ করতে চাইবো না। আমি এই কারণেই কথাটা বলছি যে তারা চাইলেই আমি ক্ষমা করবো কিনা একটা বিষয়। আর একটা বিষয়, ধরে নেন জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কোনো শত্রুতা করেনি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করেছে, তারপরেও কি বাংলাদেশের মানুষের কাছে একটি সাম্প্রদায়িক মৌলবাদী রাজনীতি গ্রহণযোগ্য? তার যে দর্শন, ওই ৭১-এর একটি ঘটনার জন্য আমরা বারবার জামাতকে টার্গেট করছি, সেটা তার প্রাপ্য, কারণ সে আমার শত্রুপক্ষ, বাংলাদেশের শত্রুপক্ষ। তার চেয়ে আরেকটা বড় বিষয়, দর্শনগতভাবে যদি বাঙালির সেটিও তাদের সেই দর্শনকেও বাঙালির সংস্কৃতির সাথে কোনোভাবে সাযোজ্য, মানবিকতার বিরুদ্ধে তো, রাইট, মানুষের সমঅধিকার, প্লুরালিজম, বহুত্ববাদিতা, এর বিরুদ্ধে হচ্ছে মৌলবাদ, গণতন্ত্রের বিরুদ্ধেই হচ্ছে মৌলবাদ। সাম্প্রদায়িক বিভাজনের মূল অস্ত্র হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি। মানুষের নিজস্ব বিশ্বাস, সংস্কৃতি সব কিছু থেকে সবাই মিলে একসঙ্গে বাস করতে পারে, কিন্তু যখন আমার বিশ্বাসকে নিয়ে আপনি একটি রাজনৈতিক দল হিসেবে ব্যবহার করেন, সঙ্গে সঙ্গেই এটা রাজনৈতিক দ্বন্দ্বে পরিণত হয়। আমার রাজনীতির সবচেয়ে বড় ক্ষতিকর যে শত্রু, যে বিষ বাষ্প, সেটার অন্তর্নিহিত সবচেয়ে শক্তির জায়গাটা হচ্ছে জামায়াতে ইসলামী। এবং আমরা যেটা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এই মুহূর্তে জামাত বিএনপির সঙ্গে থেকে আছে, এবং আজ আর জামাতের কোনো স্কোপই নেই। আমি যতটুকু বুঝতেছি যে জামাতের আর দলের বাস্তবতা নেই, তার নির্বাচনে পার্টিসিপেট করতে পারতেছে না দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে, দলের রেজিস্ট্রেশন নেই, কোনো না কোনোভাবে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তকে, শুধু আরও একটা কথা খুব আরও ভালো করেই বলা দরকার, তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের যে অভিযোগ, তারা ক্ষমা চাক বা না চাক সেইটা তাদের বিষয়। মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের একাধিক মামলায় অবজারভেশন পার্টে বলা হয়েছে জামাত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। জামাত যুদ্ধাপরাধের সঙ্গে পার্টি, অ্যাজ এ পার্টি, নট ইন্ডিভিজুয়াল মতিউর রহমান নিজামী বা সাইদি, জামাত অ্যাজ এ পার্টি ইজ লায়াবল ফর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য জামাত দায়ী, এবং তারা পার্টিগত, যেমন পাকিস্তান আর্মি সংগঠন হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে অত্যাচার করেছে। আমাদের দেশের মূল যে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে খুব সতর্ক থাকবে। আমি শুধু রাজনৈতিক দলের রাজনৈতিক দলের প্রতি আমি বিশ্বাস খুব বেশি বারবার পাই না। আমি কতগুলো জায়গায় আমার অবস্থানটা অন্যরকম। এই আওয়ামী লীগকেও আমরা দেখি, আলোচনার বড় ক্যানভাস, আমরা সেটা আরেকদিন আলোচনা করব। এবার একটি অন্য খবরে যেতে চাই, সেটি হচ্ছে যে সড়ক দুর্ঘটনা কিন্তু বেড়েই চলছে, এটি আপনি জানেন। তো সমকাল পত্রিকার একটি খবর যে ট্রাকে রাখা ইস্পাতের পিলার কেড়ে নিল 5 বাস যাত্রীর প্রাণ। তো এভাবেই কিন্তু আসলে আমাদের অসতর্কতা, তারপরে আমাদের নিয়ম না মানার যে সংস্কৃতি, এই যে বিষয়গুলোর মধ্যে দিয়ে কিন্তু আসলে আমাদের কিন্তু সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েই চলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগ মন্ত্রী উনি একাধিকবার স্বীকার করলেন যে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং কখন তাদের বোধোদয় হলো, যখন পুরো গণমানুষ একটা প্রতিক্রিয়া দেখালো, তরুণ ছাত্রছাত্রীরা রাজপথে নেমে
কি ধরনের ঐক্যবোধের প্রকাশ ঘটিয়েছে, জাতীয় ঐক্যবোধের, যে আমরা এভাবে সড়কে প্রাণহানি দেখতে চাই না। একটা ডেমোক্রেসির জন্য এটা একটা বড় বার্তা। একটা দুটো প্রাণহানির ঘটনাই একটা বার্তা হয়, নিয়মিত প্রাণহানি তো আছেই, পাশাপাশি পুরো দেশবাসী একটা বার্তা সরকারকে দিয়েছে যে আমরা এটা মেনে নিতে পারি না, এভাবে মানুষ রাস্তায় প্রাণ হারাবে একের পর এক, মেনে নিতে পারি না। সেই জানানটা কিন্তু আমাদের ছোটরা দিয়েছে, মানুষের সাপোর্টটা ছিল। আপনি দেখেন মিডিয়া থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ, ইভেন আওয়ামী লীগের মন্ত্রীরা বলতেছে যে তাদের দাবির যৌক্তিকতা আছে। কিশোররা যে আন্দোলন করতেছে তারা ন্যায্যতার সঙ্গে, আপনি যখন এই ন্যায্যতার কথাটা বোঝেন তখন আপনার লায়াবিলিটি, আপনার দায় দায়িত্ব, আপনার ফোকাসটা অত্যন্ত শক্তভাবেই থাকা উচিত। আজ দুটো পদক্ষেপ গতকাল হয়েছে। একটা হচ্ছে যে একটা 15 সদস্যের একটা কমিটি করেছে সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য, দায়িত্ব দেওয়া হয়েছে শাহজাহান খান সাহেবকে। আর যে আইনটা সংসদে পাশ হয়েছে ওই আইনটা আবার নতুন করে মূল্যায়নের জন্য আরেকটা কমিটি করেছে। আইনটার ব্যাপারে মানুষের চাপে, আন্দোলনের চাপে আইনটা একটা মোটামুটি লেভেলে চলে এসছে, যদিও এই আইনটাতে যারা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন সবাই স্যাটিসফাইড না, সন্তুষ্ট না। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে স্যাটিসফ্যাকশন আরেকটা পক্ষ না, অর্থাৎ যাদের গাড়িতে মানুষ চাপা পড়ে তাদেরকে স্যাটিসফাই করা সরকারের একটা কেমন যেন দায় হয়ে দাঁড়াইছে, এবং তাদের দিক থেকে চাপটা বারবার। এটা কি আপনি মনে করেন যে রাজনৈতিক স্বার্থে এখানে? নিশ্চয়ই তো রাজনৈতিক স্বার্থ আছে। এই যে শ্রমিকরা যারা মনে করে যে মানুষের উপর দিয়ে গাড়ি চালিয়ে না যাওয়া এটা খুব ছোটোখাটো অপরাধ, এটার জন্য কম দণ্ডের বিধান থাকা উচিত, তাদেরকে তাদের দিকে যখন সরকার তাকায়, এবং এই যে আজকে যে শাহজাহান খান সাহেব যে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি শ্রমিকদের নেতা, যে কারণে বারবার মানুষের ক্ষোভটা শাহজাহান খানের দিকে গেছে। যা হোক, আমি এই পর্যায়ে এসে আর আমি শাহজাহান খানেরও সমালোচনা করতে চাই না, সরকারের সমালোচনা করতে, আমরা পরিস্থিতিকে বিচার করতে চাই। হ্যাঁ, সরকার একটা স্টেপ নিয়েছে। শাহজাহান খান সাহেব, আপনি যেহেতু মন্ত্রী ছিলেন, আপনি এই দেশের মানুষের মন্ত্রী, শুধুমাত্র আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগেরও না বলছি। আপনি যেহেতু শ্রমিক রাজনীতি করেন, শ্রমিকদের ওইটা কিন্তু আপনার শুধু মানুষ না, যে শিশুটা রাস্তায় মারা যায়, যে তরুণটা, আপনি তারও মন্ত্রী ছিলেন, আপনি একজন রাজনৈতিক নেতা। যেহেতু দায় দায়িত্ব আপনাকে শৃঙ্খলা ফেরানোর জন্য আমরা একটা অর্জন দেখতে চাই। যদি অর্জন হয়ে থাকে, যদি শহরকে শৃঙ্খলা আসে, যদি প্রাণহানি কমে যায়, যদি এই যে ঘর থেকে বের হলেই প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতা, সেটি পুলক আমরা এভাবে বলতে চাই আপনার কথার সূত্র ধরে যে সরকার, জনগণ এবং যারা জনগণের মধ্যে শ্রমিক শ্রেণী চলে আসে, এই যে স্টেক হোল্ডার রয়েছে, এদের একটি সমন্বিত কার্যক্রমের মধ্যে দিয়ে কিন্তু আমরা কমিটিটা তাই করেছে, সেটি আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ প্রতিদিনের একটি গুরুত্বপূর্ণ খবর, এই বিষয়টি নিয়ে আপনি এর আগেও কথা বলেছেন, আজকে একটু আপনার কথা শুনতে চাই। সেটি হলো নকল ভেজাল ওষুধে বিপন্ন জীবন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার লিড নিউজ। হ্যাঁ, বাংলাদেশ প্রতিদিন একটি অনেক বহুল প্রচারিত পত্রিকা, নিশ্চয়ই শক্তিশালী মাধ্যম, এবং যে রিপোর্টার করেছে সাইদুর রহমান জীবন, আমাদের বন্ধু, খুব ভালো একজন রিপোর্টার। আমি রিপোর্টটা পড়লাম। জি, আমি রিমনের মানে নিজে একজন নিউজম্যান হিসেবে আমরা পরস্পর আলোচনা করি, তো রিমনের লেখার যে বিভিন্ন সময়ের রিপোর্ট, আমি তার সঙ্গে এটা খুব বেশি একটা যায় বলে আমার মনে হয়নি। এই কারণেই যে উনি অভিযোগগুলো এই রিপোর্টটাতে প্রথম থেকে বহুদূর পর্যন্ত এসছে, অভিযোগগুলো সাবস্টেনশিয়েট করার জন্য 4 বা আমি 1 প্যারা বা 2 প্যারা পরেই পাওয়া উচিত ছিল যে এই তথ্য, এই ওষুধগুলো ভেজাল হচ্ছে, এই কোম্পানি রেসপন্সিবল। কারণ মনে রাখতে হবে যে ওষুধ শিল্পটা মানুষের প্রাণের প্রশ্ন, মানুষের অসুখ বিসুখের প্রশ্ন, এবং অনেকগুলো বড় বড় কোম্পানি বাংলাদেশে ওষুধ উৎপাদন করে, এবং এদের ওষুধ যদি ভেজাল হয়ে থাকে, অন্য কোনো কোম্পানি করে থাকে, ভেজাল নকল, আপনি শব্দটা দেখেন, নকল ভেজাল, তার মানে ওই ওষুধ কোম্পানির দায় দায়িত্ব বেড়ে যায় যে আমার ওষুধ নকল হচ্ছে, তার ব্যবসার ঠিক আছে সেটি নিশ্চিত করা। এটা একটা যোগ করতে চাই, আপনি বলবেন, সেটি হচ্ছে যে এই নকল এবং ভেজাল ওষুধগুলো কিন্তু আসলে এই নকল এবং ভেজাল কোম্পানিগুলো চিকিৎসকদের মাধ্যমেই কিন্তু সেগুলি বাজারজাত করছে, চিকিৎসকদের মাধ্যমে প্রেসক্রিপশনে এই ওষুধগুলো লিখিয়ে নিচ্ছে এবং সেভাবে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো সেটি তো আসলে চিকিৎসকদের নৈতিকতার জায়গায় একটি বড় ধরনের প্রশ্ন তৈরি করছে। ডাক্তারদের কাছে ওই বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা, এমপিও বলে মনে হয়, এদের এনারা গিয়ে নিয়মিত তাদের ওষুধের ব্যাপারে প্রপাগেট করে, ডাক্তারের ঘরের
চেম্বারটা সাজিয়ে দেওয়া হয়, এটা আমরা দেখেছি, আমাদের ডাক্তার এবং not বন্ধুরা only এটা জানে, বিদেশ এটা জানে। ভ্রমণ কিন্তু থেকে শুরু করে কিন্তু এটার বাসায় সঙ্গে ফ্রিজ এটা খুব- পর্যন্ত কিনে দেওয়া হয়, এরকম এটা অভিযোগ আমরা আছে। জানি। এটা তো সত্য কথাই, কিন্তু একজন ডাক্তার শুধু ওই কারণে কোনো নকল ওষুধ, নকল শব্দটা কিন্তু মারাত্মক, অর্থাৎ বেক্সিমকো এই ব্র্যান্ডের ওষুধটা তৈরি করেছে, আমি একটা গোপন কোম্পানি করে ওইটা নকল করে বাজারে ছাড়লাম, এটা তো মারাত্মক ব্যাপার। তখন বেক্সিমকো ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলো, বা স্কোয়ার কোম্পানি একটা করেছে, বা আপনার যতগুলো ওষুধ কোম্পানি প্রতিষ্ঠিত বাংলাদেশ, তার মানে তাদের ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে। এবং একজন ডাক্তার প্রতি মুহূর্তে কিন্তু এই দায়িত্বটা তার নাই যে এই ওষুধটা আমি লিখে দিলাম, এটা তো ব্র্যান্ডের একটা ওষুধ, এটা নকল হয়েছে কিনা এটা যাচাই করার সুযোগটি তার, আপনি কি মনে করছেন তার যাচাই করার সুযোগটি কম? না, তার তো এটা নাই আসলে। সে ওষুধের যে এটা দেখেছে, ভ্যালুগুলো দেখেছে, যে আমরা শেষ করব 20 সেকেন্ডে, আপনি শেষ আমি করবেন। কথাটা এখানেই বলছি যে এই ব্যাপারটা নিশ্চয়ই খুব বেশি মনোযোগ আকর্ষণ করার মতো একটা ব্যাপার, তবে আরো অথেন্টিক ইনফরমেশন হওয়া উচিত, যে কোন কোম্পানি করছে, কারা করছে, কোন কোম্পানিগুলোর ভূমিকা কি, সরকারের বক্তব্যগুলো কি, ভেজাল, সেই বিষয়টি একটা স্পষ্ট রিপোর্ট হবে। আমরা রিপোর্টটি করেছেন সাইদুর রহমান রিমন, তার কাছে একটি আবেদন রাখতে চাই, তিনি যাতে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি রিপোর্ট করে এটি স্পষ্ট করেন। জনাব পুলক ঘটক, আমাদের সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আজ পত্রিকায় অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটির পুনঃপ্রচার হবে সকাল 9টা 5 দেখার আমন্ত্রণ রইল, এবং জানিয়ে রাখি এই অনুষ্ঠানটি শুক্র থেকে বুধবার রাত 1টা 30 সম্প্রচার হয়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, RTVর সাথেই থাকুন।